রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। লেবাননের আগ্রাসনের কঠোর জবাব দেবে হিজবুল্লাহ। নেতানিয়াহুকে আস্ত পাগল বলে ধমকালেন ট্রাম্প। লেবাননের বোফোর্ড দুর্গে ইসরায়েলি পতাকা। ইরানের হাতে মার্কিন রিপার ড্রোন ধ্বংসের দাবি স্বীকার যুক্তরাষ্ট্রের। ইরানের নয়া এয়ার ডিফেন্স সিস্টেমে তোলপাড়। তুমি একটা আস্ত পাগল বলে নেতানিয়াহুকে তিরস্কার করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। এক্সিওসের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়ানো এবং বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর ভাষায় সতর্ক করেন। প্রতিবেদন অনুযায়ী লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং বৈরুতে বোমা হামলার হুমকির কারণে ইরান ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনাও বন্ধ করে দিতে পারে বলে সতর্ক করেছিল। এ প্রেক্ষাপটে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, বৈরুতে হামলা চালানো হলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। সূত্রগুলোর দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলে আখ্যা দেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন যে তার সমর্থন না থাকলে নেতানিয়াহু বড় রাজনৈতিক সমস্যায় পড়তেন। তিনি আরও অভিযোগ করেন, লেবাননের সাম্প্রতিক হামলাগুলো মাত্রাতিরিক্ত হয়ে গেছে এবং এতে বেসামরিক মানুষের প্রাণহানি ও আবাসিক ভবন ধ্বংসের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্পের আশঙ্কা ছিল যে ইসরায়েলের সামরিক অভিযান আরও বিস্তৃত হলে ইরানের সঙ্গে চলমান আলোচনাও ভেঙে পড়তে পারে এবং মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক উদ্যোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আরও বাড়াবে। ফোন আলাপের পর ইসরায়েলি কর্মকর্তারা জানান, বৈরুতে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে, তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে নেতানিয়াহু পরে এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যায় তাহলে বৈরুতেও হামলা চালানো হবে। এই ঘটনা ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্য এবং লেবানন ইসরায়েল উত্তেজনা ঘিরে নতুন কূটনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। লেবাননের সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। রোববার দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বোফোর্ড দুর্গ দখল করে সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে। দুর্গটি মধ্যযুগীয় স্থাপনা এবং দক্ষিণ লেবাননের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান হিসেবে পরিচিত। এলাকা জুড়ে গোলাবর্ষণের শব্দ শোনা যায় এবং দুর্গের আশপাশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ দাবি করেন, 4 দশকেরও বেশি সময় পর ইসরায়েলি সেনারা আবার বোফোর্ড দুর্গের চূড়ায় পৌঁছে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনায় সেনাবাহিনী লেবাননে অভিযান সম্প্রসারণ করেছে, লিতানি নদী অতিক্রম করেছে এবং বোফোর্ড রিজ দখল করেছে, যা গ্যালিলি অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জাহরানি নদীর দক্ষিণে এবং লিতানি নদীর উত্তরের বিস্তীর্ণ এলাকায় বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র আভিজ এড্রি দাবি করেন, ওই এলাকায় হিজবুল্লাহর সদস্য স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছে অবস্থান করলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে এবং যে কোনো ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের স্থলবাহিনীর বড় একটি অংশ নতুন আক্রমণাত্মক অভিযান শুরু করেছে এবং সামনের প্রতিরক্ষা রেখা সম্প্রসারণের লক্ষ্যে আরও এলাকায় অগ্রসর হচ্ছে। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের কর্মকাণ্ডকে ভূমি পুড়িয়ে দেওয়ার নীতি এবং সমষ্টিগত শাস্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল দক্ষিণ লেবাননের শহর ও গ্রাম ধ্বংস করছে এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে। একই সঙ্গে তিনি সংঘাত বন্ধের আহ্বান জানান। শুক্রবার ওয়াশিংটন ইসরায়েল ও লেবাননের সামরিক প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরও রাজনৈতিক আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এসব সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করছে হিজবুল্লাহ। এদিকে শনিবার হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননের কয়েকটি শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন থেকে 25টির বেশি রকেট ছোড়া হয়েছে। এছাড়া হিজবুল্লাহর একটি বিস্ফোরকবাহী ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মার্চের শুরু থেকে লেবাননে ইসরায়েলি সামরিক হতাহতের সংখ্যা বেড়ে
25 জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে 3,371 জনের বেশি মানুষ নিহত হয়েছে। পরিস্থিতি ক্রমেই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এবং যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত রয়ে গেছে। লেবাননে আগ্রাসনের জেরে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আনসারুল্লাহ। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরায়েলের যে কোনো সামরিক আগ্রাসন বা উত্তেজনা বৃদ্ধির জবাব বৃহৎ ও সর্বাত্মক প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। সোমবার এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননে ইসরায়েলের যে কোনো লঙ্ঘনের সরাসরি জবাব দেওয়া হবে এবং দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনারা প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিদিনের হামলার ঝুঁকিতে থাকবে। আল ফারাহ মতে, গত 15 মাস ধরে প্রতিরোধহীনভাবে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েল আরও উৎসাহিত হয়েছে। তবে 2রা মার্চের পর থেকে ময়দানের বাস্তবতা বদলে গেছে। তিনি দাবি করেন, ইসরায়েল দক্ষিণ লেবাননের নতুন পরিস্থিতি ও শক্তির ভারসাম্যের পরিবর্তন বুঝতে চাইছে না। এদিকে সোমবার গভীর রাতে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক সামরিক অভিযানের ঘোষণা দেয়। হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম ইউনিট জানায়, দক্ষিণ লেবাননের মধ্যাঞ্চলীয় সেক্টরের হাদাথা শহরের দিকে ইসরায়েলি বাহিনীর চতুর্থবারের মতো অগ্রযাত্রার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা আল বায়াদার উত্তরে আল হামরা এলাকার দিকে অগ্রসর হওয়া একটি ইসরায়েলি ইউনিটকে লক্ষ্য করে হামলা চালায়। ওই ইউনিটে একটি মার্কাভা ট্যাঙ্ক এবং 3টি হামভি সামরিক যান ছিল। হিজবুল্লাহ জানায়, ট্যাঙ্কটি একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে আঘাত করা হয়, যার ফলে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অন্যদিকে হাদাথার নিকটবর্তী বালুয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণের পর 2টি মার্কাভা ট্যাঙ্ককে আবাবিল এফপিভি ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হিজবুল্লাহর দাবি, ড্রোন হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এতে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনার মাধ্যমে দক্ষিণ লেবাননে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর অঞ্চলের আকাশে ঘটে যাওয়া একাধিক ঘটনা পশ্চিমা সামরিক কৌশলের অন্যতম ভিত্তি পূর্ণ আকাশ আধিপত্য ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিমান শ্রেষ্ঠত্বকে প্রায় অপ্রতিরোধ্য বলে মনে করা হলেও এপ্রিল 2026-এ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া এবং পরে কয়েকটি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হওয়ার ঘটনা দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির অবাধ আকাশ অভিযান হয়তো আর আগের মতো সহজ থাকবে না। সংঘাতের আগে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রুশ S-300 PMU-2, দেশীয় বাভার 373 ও খোরদাদ 15 এর মতো কেন্দ্রীভূত ব্যয়বহুল ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। কিন্তু এসব ব্যবস্থার সক্রিয় রাডার নির্ভর হওয়ায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের কাছে দুর্বল প্রমাণিত হয়। এর ফলে ইরান দ্রুত একটি বিকেন্দ্রীভূত মোবাইল ও কম খরচের প্রতিরক্ষা কৌশল রূপান্তরিত হয়। এপ্রিল মাসে একটি ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্র দিয়ে F-15E ভূপাতিত করার পর 25 মে কেশম দ্বীপের কাছে আরাশ-ই কামানগির নামের নতুন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে MQ-9 রিপার ধ্বংসের দাবি করা হয়। ধারণা করা হয় এটি প্রজেক্ট 358 বা SA-67 ভিত্তিক একটি লয়টারিং সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, যা ট্রাক থেকে উৎক্ষেপণ করা যায়, দীর্ঘ সময় আকাশে টহল দিতে পারে এবং প্যাসিভ ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে লক্ষ্য শনাক্ত করতে আঘাত হানে। তুলনামূলক কম দামের এই অস্ত্র কয়েক কোটি ডলারের ড্রোন ধ্বংস করতে সক্ষম হওয়ায় আধুনিক যুদ্ধের ব্যয় সামঞ্জস্যে বড় পরিবর্তন আনছে। বিশ্লেষকদের মতে এই সক্ষমতা গড়ে তুলতে চীনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চীনা UHF ব্যান্ডের YLC-8B রাডার, বেদুইন নেভিগেশন নেটওয়ার্ক এবং জিলিন-1 স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলীয়র মাধ্যমে ইরানকে উন্নত নজরদারি ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রকে এখন নতুন বাস্তবতায় কৌশল বদলাতে হচ্ছে। তারা উপকূল থেকে দূরে বিমান পরিচালনা, ব্যয়বহুল স্ট্যান্ড অফ অস্ত্র ব্যবহার এবং বেদুইন নির্ভর যোগাযোগ নেটওয়ার্কে সাইবার হামলার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে সপ্তাহের শেষে ইরানের গলিতে তাদের একটি MQ-1 ড্রোন ভূপাতিত হয়েছে। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, অবসরপ্রাপ্ত MQ-1 প্রিডেটর ড্রোন কি আবারও ব্যবহারে ফিরেছে? তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি সম্ভবত MQ-1C গ্রে ঈগল ড্রোন ছিল, যা এখনও মার্কিন সেনাবাহিনীর সক্রিয় বহরে রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে তারা ইরানের গরুক
ও কেশম দ্বীপে অবস্থিত রাডার এবং ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের উপর আত্মরক্ষামূলক হামলা চালায়। সেন্টকমের দাবি অনুযায়ী আন্তর্জাতিক জলসীমার উপর উড়ন্ত মার্কিন MQ-1 ড্রোনটিকে ইরান ভূপাতিত করার পর মার্কিন যুদ্ধ বিমান দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। মার্কিন বাহিনীর হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। ওয়াশিংটনের দাবি, এসব ড্রোন আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য সরাসরি হুমকি ছিল। এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ বজায় রেখেছে, আর তেহরান হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে স্বাভাবিক সামুদ্রিক চলাচল সীমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে উত্তেজনার মধ্যে উভয় পক্ষের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এবং এর জবাবে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আঞ্চলিক সংঘাত বিস্তারের আশঙ্কা বাড়িয়েছে। 1979 সালের ইরান জিম্মি সংকট শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক সংঘর্ষ ছিল না, এটি ছিল শীতল যুদ্ধ, উপনিবেশবাদ বিরোধী রাজনীতি, বর্ণ বৈষম্য, ইসলামী বিপ্লব এবং বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ের এক বিস্ফোরক মিলনবিন্দু। সেই ঘটনার একটি বিশেষ দিক আজও ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দেয়। কেন ইরান 66 জন আমেরিকান জিম্মির মধ্যে 10 জন কৃষ্ণাঙ্গ এবং কয়েকজন নারীকে অন্যদের আগে মুক্তি দিয়েছিল? এই প্রশ্ন উত্তর খুঁজতে গেলে শুধু জিম্মি সংকট নয়, বরং আমেরিকার অভ্যন্তরীণ বর্ণ রাজনীতি, আফ্রো আমেরিকার আন্দোলনের ইতিহাস এবং ইরানি বিপ্লবের আন্তর্জাতিক বার্তাকে বুঝতে হয়। 1979 সালের 4 নভেম্বর তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালায় একদল বিপ্লবী ছাত্র। যুক্তরাষ্ট্র তখন সদ্য ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে চিকিৎসার জন্য আশ্রয় দিয়েছিল। ইরানের জনগণের একটি বড় অংশ শাহকে মার্কিন সমর্থিত স্বৈরশাসক হিসেবে দেখত। 1953 সালে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে শাহকে পুনরায় ক্ষমতায় বসানো হয়েছিল, যাতে পশ্চিমা শক্তির তেল স্বার্থ রক্ষা পায়। সেই ক্ষোভ বহু বছর ধরে জমেছিল। ফলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর যুক্তরাষ্ট্রকে মহা শয়তান হিসেবে তুলে ধরা হয়। এই উত্তেজনার মধ্যেই দূতাবাসে হামলা হয় এবং 66 জন আমেরিকানকে জিম্মি করা হয়। তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমান বাহিনীর স্টাফ সার্জেন্ট জেমস হিউজেস। নিউ অরলিন্সের বাসিন্দা হিউজেস ছোটবেলা থেকেই বর্ণ বৈষম্যের অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছেন। তিনি এমন এক আমেরিকায় বেড়ে ওঠেন যেখানে কৃষ্ণাঙ্গদের আলাদা স্কুলে পড়তে হতো, রাস্তায় শ্বেতাঙ্গ দেখলে ফুটপাত ছেড়ে দাঁড়াতে হতো। পরে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন। সেই সময় আফ্রো আমেরিকান অধিকার আন্দোলন শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংগ্রাম ছিল না, এটি বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়ে উঠেছিল। মার্টিন লুথার কিং জুনিয়র, অ্যাঞ্জেলা ডেভিস, ম্যালকম এক্স সহ বহু কৃষ্ণাঙ্গ নেতা আমেরিকার বর্ণবাদকে আন্তর্জাতিক নিপীড়নের অংশ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। হিউজেস 1979 সালে তেহরানে আসেন মূলত নতুন সংস্কৃতি দেখার আগ্রহ নিয়ে। পরে তিনি স্মরণ করেন সাধারণ ইরানিরা তার সঙ্গে খুবই বন্ধুত্ব সুলভ আচরণ করত। বাজারে গেলে, বোলিং অ্যালিতে গেলে তিনি উষ্ণ ব্যবহার পেয়েছেন। কিন্তু 4 নভেম্বরের সেই সকাল তার জীবন বদলে দেয়। ছাত্ররা দূতাবাসের দেয়াল টপকে ঢুকে পড়েন। কিছুক্ষণ প্রতিরোধের পর মেরিন গার্ডরা পরাস্ত হয়। হিউজেসকে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে মেঝেতে বসিয়ে রাখা হয়। তিনি বুঝতে পারেন এটি আর কোনো বিক্ষোভ নয়, বরং জীবন মৃত্যুর প্রশ্ন। জিম্মি দশার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। দিনের পর দিন চেয়ারবন্দি অবস্থায় কাটানো, জানালায় পত্রিকা লাগিয়ে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখা, ডেথ টু আমেরিকা স্লোগান শুনতে থাকা, সকালে জোর করে ছাগলের পনির খাওয়ানো, সবকিছু তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের সময় তার মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার কক করা হয়। তিনি ভাবেন এবার হয়তো মৃত্যু নিশ্চিত। এই অভিজ্ঞতা পরবর্তীতে তাকে গভীর PTSD বা যুদ্ধোত্তর মানসিক আঘাতে আক্রান্ত করে। কিন্তু 16 দিন পর হঠাৎ পরিস্থিতি বদলে যায়। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে 13 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন 10 জন কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং 3 জন শ্বেতাঙ্গ নারী।
খোমেনি প্রকাশ্যে ঘোষণা করেন যে কৃষ্ণাঙ্গরা দীর্ঘদিন ধরে আমেরিকায় নিপীড়নের শিকার এবং তারা সম্ভবত জোরপূর্বক ইরানে পাঠানো হয়েছে। এই বক্তব্য ছিল কেবল মানবিকতার প্রকাশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। ইরান চেষ্টা করছিল নিজেকে বিশ্বের নিপীড়িত মানুষের বন্ধু হিসেবে তুলে ধরতে। ইসলামী বিপ্লব শুধু ধর্মীয় বিপ্লব নয়, বরং পশ্চিমা সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে একটি বৈশ্বিক প্রতিরোধ, এই ধারণা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তেহরান। এই সিদ্ধান্তের পেছনে আরও কয়েকটি স্তর ছিল। প্রথমত, ইরান খুব ভালোভাবেই বুঝত যে যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্য একটি গভীর ক্ষত। কৃষ্ণাঙ্গদের আগাম মুক্তি দিয়ে তারা আমেরিকার অভ্যন্তরীণ বিভাজনকে সামনে আনতে চেয়েছিল। দ্বিতীয়ত, 1960 ও 70-এর দশকে আফ্রো আমেরিকান আন্দোলনের একটি অংশ আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সঙ্গে নিজেদের যুক্ত করেছিল। ব্ল্যাক প্যান্থার পার্টি, ম্যালকম এক্স, অ্যাঞ্জেলা ডেভিডস সহ বহু নেতা ফিলিস্তিন, আফ্রিকা ও এশিয়ার মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ইরান সেই আবেগকে কাজে লাগাতে চেয়েছিল। তৃতীয়ত, নতুন ইসলামিক সরকার তখন আন্তর্জাতিক বৈধতা খুঁজছিল। কৃষ্ণাঙ্গ জিম্মিদের মুক্তি দিয়ে তারা দেখাতে চেয়েছিল যে তাদের লড়াই আমেরিকান জনগণের বিরুদ্ধে নয়, বরং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ইরানের এই অবস্থান পরবর্তী বছরগুলোতেও দেখা যায়। 1980 সালে মিয়ামিতে এক কৃষ্ণাঙ্গ সাবেক মেরিনের মৃত্যুর ঘটনায় দাঙ্গা শুরু হলে ইরানে সংহতি সমাবেশ হয়। তেহরানে লাখো মানুষ কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অধিকারের পক্ষে স্লোগান দেয়। 1984 সালে ইরান ম্যালকম এক্সের স্মরণে ডাক টিকিট প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্র করারও বহু বছর আগে। এমনকি তেহরানের মার্কিন দূতাবাসের দেয়ালে লেখা হয়েছিল, প্রিয় আমেরিকান সংখ্যালঘু ভাই ও বোনেরা, কোরআন অধ্যয়ন করো এবং বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব শুরু করো। তবে এই সমর্থন কতটা আন্তরিক ছিল তা নিয়ে প্রশ্নও ছিল। অনেক বিশ্লেষকের মতে ইরান মূলত আমেরিকার দুর্বল জায়গায় আঘাত করছিল। রাজনৈতিক বিজ্ঞানী বেঞ্জামিন আর ইয়াংয়ের ভাষায় এসব শাসন ব্যবস্থা বর্ণ প্রশ্নকে সংবেদনশীল জায়গায় সূচ ফোটানোর মতো করে ব্যবহার করে। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল প্রতীকী প্রচারণা, যা যুক্তরাষ্ট্রকে নৈতিকভাবে অস্বস্তিতে ফেলতে চেয়েছিল। সব কৃষ্ণাঙ্গ আমেরিকানও এই পদক্ষেপকে ইতিবাচকভাবে নেননি। তখনকার ন্যাশনাল আরবান লীগের সভাপতি ভার্নন জর্ডান বলেছিলেন, কৃষ্ণাঙ্গ জিম্মিদের উচিত ছিল অন্যদের সঙ্গে থেকে যাওয়া। তার মতে সবাই মুক্তি না পাওয়া পর্যন্ত আলাদা সুবিধা নেওয়া ঠিক হয়নি। কিন্তু জেমস হিউজেসের মতো মানুষদের কাছে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, তাকে হাতকড়া পরিয়ে সশস্ত্র পাহারায় বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি নিজের ইচ্ছায় বের হয়ে আসেননি। তবু দেশে ফিরে তিনি ঘৃণা ভরা চিঠি পেয়েছিলেন, যেখানে তাকে কাপুরুষ ও বিশ্বাসঘাতক বলা হয়। এই বৈপরীত্য কৃষ্ণাঙ্গ আমেরিকানদের দীর্ঘ ইতিহাসের প্রতিফলন। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বাফেলো সোলজার থেকে টাস্কিগি এয়ারম্যান পর্যন্ত, অন্যদিকে একই রাষ্ট্রের ভেতরে বর্ণবাদের শিকার হয়েছে। ফলে বিদেশি শক্তিগুলো প্রায় তাদের ক্ষোভকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। সোভিয়েত ইউনিয়ন, মাওবাদী চীন, উত্তর কোরিয়া সবাই কোনো না কোনোভাবে আফ্রো আমেরিকান অসন্তোষকে আমেরিকার বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করেছে। ইরানও সেই ধারার অংশ হয়ে ওঠে। তবে বাস্তবতা ছিল আরও জটিল। ইসলামী প্রজাতন্ত্র নিজ দেশেও দমন পীড়নের ইতিহাস গড়ে তোলে। বিরোধী মত দমন, মৃত্যুদণ্ড, নারীদের উপর কঠোর নিয়ন্ত্রণ, এসব কারণে বহু আফ্রো আমেরিকান পরে ইরান সম্পর্কে হতাশ হন। শুরুতে যাকে সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তির মডেল মনে হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটি এক কর্তৃত্ববাদী রাষ্ট্রের রূপ নেয়। জিম্মি সংকট শেষ হয় 1981 সালের জানুয়ারিতে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে। মোট 444 দিন পর বাকি 52 জন জিম্মি মুক্তি পান। কিন্তু এখানেও বৈষম্যের অভিযোগ ওঠে। যারা পুরো 444 দিন বন্দী ছিলেন তারা সরকারি ক্ষতিপূরণ হিসেবে $1 মিলিয়ন পান, কিন্তু মাত্র 16 দিন বন্দী থাকা 13 জন কিছুই পাননি। জেমস হিউজেস মনে করেন এটিও ছিল এক ধরনের আলাদা কিন্তু সমান মানসিকতা। 2003 সালে ইরান জিম্মিদের যুদ্ধবন্দী পদক দেওয়ার সিদ্ধান্ত হলেও হিউজেসের পদক 2012 সালে কুরিয়ারে বাড়ির দরজায় ফেলে যাওয়া হয়। পরে স্থানীয় সামরিক কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাকে আনুষ্ঠানিক সম্মাননা দেয়। আজকের প্রজন্মের কাছে এই ইতিহাস আবারও আলোচনায় এসেছে, কারণ যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা
নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কিছু কৃষ্ণাঙ্গ আমেরিকান ইরানের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, আবার কেউ কেউ এটিকে নিছক প্রচারণা বলে উড়িয়ে দিচ্ছেন। টিকটক ও ইনস্টাগ্রামে আরবি সঙ্গীত, কেফিয়া ও কৃষ্ণাঙ্গ পরিচয়ের মিশ্রণে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানি সামাজিক যোগাযোগ মাধ্যমেও টুপাক শাকুর বা ম্যালকম এক্সকে ব্যবহার করে আমেরিকা বিরোধী বার্তা ছড়ানো হচ্ছে। জেমস হিউজের এখন ৭৬ বছর বয়স। তিনি যুদ্ধ, বর্ণবাদ ও জিম্মি দশার মধ্য দিয়ে যাওয়া এক মানুষ। বর্তমান ইরান সংকট নিয়ে তিনি সরাসরি রাজনৈতিক মন্তব্য করতে চান না। একজন সাবেক সেনা সদস্য হিসেবে তিনি বলেন, নীতি নির্ধারণ তার কাজ নয়। তবে তিনি একটি প্রশ্ন তুলেছেন যা আজকের আমেরিকার জন্য অস্বস্তিকর। যখন আমি মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দেখি, তখন ভাবি ওরা ঠিক কত পেছনে ফিরে যেতে চায়। সেই প্রশ্নের ভেতরেই যেন ১৯৭৯ সালের জিম্মি সংকট, আমেরিকার বর্ণ ইতিহাস এবং বিশ্ব রাজনীতির দীর্ঘ ছায়া একসঙ্গে মিশে আছে। তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে যে গতিতে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসর হচ্ছে তা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে রকেট প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আধুনিক গাইডেড অস্ত্রের ক্ষেত্রে দেশটি স্বনির্ভরতার দিকে যেভাবে এগোচ্ছে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে টাইফুন ব্লক 4 নামে পরিচিত নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা শুধু প্রযুক্তিগত নয়, ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এটিকে তুরস্কের প্রথম নিবেদিত প্রাণ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, যা প্রচলিত ব্যালিস্টিক অস্ত্র থেকে একটি ধাপে উন্নত ধারণার প্রতিনিধিত্ব করে। যদিও হাইপারসনিক শব্দটি অনেক সময় প্রচারমূলকভাবে ব্যবহৃত হয়, প্রকৃত অর্থে এর প্রযুক্তিগত ভিত্তি অত্যন্ত নির্দিষ্ট এবং জটিল। হাইপারসনিক প্রযুক্তি বলতে সাধারণত এমন অস্ত্র বা যানকে বোঝানো হয় যা ম্যাক 5 বা তার বেশি গতিতে চলতে সক্ষম, অর্থাৎ শব্দের গতির 5 গুণেরও বেশি। তবে শুধু গতি নয়, আধুনিক হাইপারসনিক অস্ত্রের মূল বৈশিষ্ট্য হল উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তন করার ক্ষমতা এবং উচ্চ মাত্রার ম্যানুভারেবিলিটি, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে বড় সুবিধা দেয়। এই দিক থেকে 2 ধরনের হাইপারসনিক অস্ত্র সবচেয়ে বেশি আলোচিত: হাইপারসনিক গ্লাইড ভেহিকল HGV এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল। HGV সাধারণত রকেট দ্বারা উপরে তুলে দেওয়া হয় এবং পরে এটি বায়ুমণ্ডলের ভেতরে উচ্চ গতিতে গ্লাইড করে, যেখানে এটি দিক পরিবর্তন করতে পারে এবং অপ্রত্যাশিত ট্র্যাজেক্টরি তৈরি করে। অন্যদিকে হাইপারসনিক ক্রুজ মিসাইল নিজস্ব ইঞ্জিনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে উচ্চ গতিতে উঠতে পারে। তুরস্কের টাইফুন সিরিজের ক্ষেত্রে ব্লক 4 সংস্করণকে ঘিরে যে দাবি করা হচ্ছে তা মূলত এর চূড়ান্ত পর্যায়ের গতিবিদ্যা এবং লক্ষ্যভেদী ম্যানুভার ক্ষমতার উপর ভিত্তি করে। পূর্ববর্তী টাইফুন মডেলগুলো মূলত স্বল্প থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত ছিল, যেগুলো দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু ব্লক 4 সংস্করণে যেসব উন্নতির কথা বলা হয়েছে তা এটিকে একটি নতুন শ্রেণীর অস্ত্রের দিকে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে টার্মিনাল ফেজে উচ্চ গতিতে প্রবেশ করে দিক পরিবর্তনের সক্ষমতা এটিকে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় ভিন্ন মাত্রা দেয়। যদিও আনুমানিক পাল্লা ১৫০০ থেকে ৩০০০ কিলোমিটারের মধ্যে বলা হচ্ছে, এই ধরনের ক্ষেপণাস্ত্রের প্রকৃত শক্তি কেবল দূরত্বে সীমাবদ্ধ নয়, বরং এর গতিপথের অনিশ্চয়তা, শনাক্তকরণ এড়ানোর ক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট 3 বা S-400 বা 500 সিরিজ মূলত আগে থেকেই আসা থ্রেট অনুমান ট্রাজেক্টরির ওপর ভিত্তি করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। কিন্তু যদি কোনো অস্ত্র শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময়কে কার্যত অপ্রাসঙ্গিক করে তুলতে পারে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি মূলত 2টি কৌশলগত বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, দেশীয় প্রযুক্তিতে নির্ভরতা বৃদ্ধি করা এবং দ্বিতীয়ত, আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করা। বিগত 2 দশকে তুরস্ক পশ্চিমা অস্ত্র নির্ভরতা কমিয়ে নিজস্ব কোম্পানিগুলোর উপর জোর দিয়েছে, যার মধ্যে রকেটসান, আসেলসান এবং TEI এর মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে রকেটসান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গাইডেড রকেট এবং কৌশলগত অস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। টাইফুন ব্লক 4 যদি সত্যিকার অর্থে হাইপারসনিক বৈশিষ্ট্য অর্জন করে থাকে, তাহলে এটি তুরস্ককে এমন একটি ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিকে নিয়ে যাবে যা এখন পর্যন্ত সীমিত কয়েকটি দেশের মধ্যেই দেখা গেছে।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং বর্তমানে সবচেয়ে অগ্রসর হাইপারসনিক প্রযুক্তির অধিকারী হিসেবে পরিচিত। রাশিয়ার কিনঝাল বা জিরকন, চীনের DF-ZF-8GV এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্প এই প্রতিযোগিতার অংশ। এই প্রেক্ষাপটে তুরস্কের প্রবেশ মানে হল প্রযুক্তিগত প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত হওয়া। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাইপারসনিক শব্দের ব্যবহার অনেক সময় রাজনৈতিক বা কৌশলগত প্রভাব তৈরির জন্য অতিরঞ্জিতভাবে ব্যবহৃত হয়। বাস্তব ক্ষেত্রে কোনো ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক শ্রেণীতে পড়তে হলে শুধুমাত্র উচ্চ গতি যথেষ্ট নয়, বরং নিয়ন্ত্রিত ম্যানুভার, তাপ প্রতিরোধী উপাদান, উন্নত সেন্সর এবং জটিল গাইডেন্স সিস্টেম থাকা আবশ্যক। বিশেষ করে বায়ুমণ্ডলে ম্যাক 5+ গতিতে চলার সময় ঘর্ষণজনিত তাপমাত্রা অত্যন্ত বেশি হয়, যা যে কোনো কাঠামোগত উপাদানকে চ্যালেঞ্জের মুখে ফেলে। তাই উন্নত তাপ প্রতিরোধী কম্পোজিট, অ্যারোডাইনামিক ডিজাইন এবং AI ভিত্তিক গাইডেন্স সিস্টেম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইফুন ব্লক 4 এর ক্ষেত্রে যদি এটি সত্যি টার্মিনাল ফেজে হাইপারসনিক গতি বজায় রেখে দিক পরিবর্তন করতে সক্ষম হয়, তাহলে এটি ব্যালিস্টিক এবং গ্লাইড প্রযুক্তির একটি হাইব্রিড রূপ হতে পারে। এই ধরনের হাইব্রিড সিস্টেম আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অন্যতম অগ্রগামী প্রবণতা, কারণ এটি উচ্চগতি এবং অনিশ্চিত গতিপথ দুটোকেই একত্রিত করে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা আগাম পূর্বাভাস দিতে ব্যর্থ হয়, যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই ধরনের অস্ত্রের ভূরাজনৈতিক প্রভাব। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে তার পররাষ্ট্রনীতি অনেক বেশি স্বতন্ত্র এবং আঞ্চলিকভাবে সক্রিয় হয়েছে। মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ককেশাস অঞ্চলে তুরস্কের সক্রিয় সামরিক ও কূটনৈতিক উপস্থিতি রয়েছে। এমন অবস্থায় উন্নত দূরপাল্লার এবং উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ক্ষমতা দেশটির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। এটি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সম্ভাব্য প্রতিপক্ষের জন্য ঝুঁকি বাড়ায়। তবে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি উৎপাদন, নির্ভরযোগ্যতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির পার্থক্যে বিশাল হয়। হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি, কারণ এখানে অত্যন্ত জটিল পদার্থবিজ্ঞান এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে। তাপ, চাপ, কম্পন এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশ সবকিছু একসাথে কাজ করে অস্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করে। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়াও ক্রমাগত উন্নত হচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সবাই হাইপারসনিক অস্ত্র প্রতিরোধী প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে, যেমন উন্নত রাডার, স্পেস বেসড ট্র্যাকিং সিস্টেম এবং AI ভিত্তিক প্রেডিকশন অ্যালগরিদম। ফলে কোনো একক প্রযুক্তিগত অগ্রগতি দীর্ঘমেয়াদে একতরফা সুবিধা নিশ্চিত করে না। সব মিলিয়ে টাইফুন ব্লক 4 যদি সত্যিকার অর্থে বর্ণিত ক্ষমতা অর্জন করে থাকে, তাহলে এটি তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এটিকে পূর্ণাঙ্গ হাইপারসনিক অস্ত্র হিসেবে মূল্যায়ন করার আগে এর প্রযুক্তিগত প্রমাণ, পরীক্ষার ফলাফল এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা আরও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। বর্তমান বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হলেও এর প্রকৃত কৌশলগত প্রভাব সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।